বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে দুটো বিষয়ের উপর, একটি গার্মেন্টস আর একটা রেমিটেন্স। গার্মেন্ট শিল্পকে আমরা তিলে তিলে অলরেডি ধ্বংসের মুখে নিয়ে গেছি, বেঁচে আছি ওই রেমিটেন্সের উপরে। যখন সময় হয় তখন আমরা সম্মান জানাই, স্যালুট জানাই, তাদেরকে সুন্দর নামে ডাকি রেমিটেন্স যোদ্ধা, তাই তো নাকি? রেমিটেন্স যোদ্ধা। তারা যখন অসহায় অবস্থায় থাকে তখন তাদেরকে বানিয়ে দেই তৃতীয় শ্রেণীর নাগরিক। একটা দেশের অর্থনীতি যেই মানুষের শ্রম এবং ঘামের উপর দাঁড়িয়ে আছে, তার মৃতদেহ লাশটা যখন আসে তখন সেটা দেখার জন্য কেউ থাকে না। বাংলাদেশে যদি সঠিকভাবে বিচার করা হতো তাহলে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের মৃতদেহ আসলে এয়ারপোর্ট থেকে জাতীয় পতাকা দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা প্রয়োজন ছিল। আমরা খোঁজ খবরও রাখি না। এই আমার দেশের সরকার, এই হচ্ছে নীতি। আমি যেটা মনে করি, আমাদের দেশের সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা দেশের প্রবাসীদের নিয়ে চিন্তিত নন। তারা যেটা চিন্তা করেন, আমার দেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে যে সকল নাগরিক বাংলাদেশে এসে কাজ করছেন, কষ্ট করে তার দেশের টাকা নিয়ে যাচ্ছেন ভারতে, তাদের কল্যাণের জন্য যদি কিছু করা প্রয়োজন হয় সেটার ব্যাপারে আমাদের সরকার অনেক বেশি চিন্তিত। আমার দেশের মানুষ মালয়েশিয়ায় মরছে না বেঁচে আছে, সৌদি আরবে বেতন পাচ্ছে নাকি রাস্তায় ঘুমাচ্ছে, তার চেয়ে বেশি তাদের কাছে গুরুত্বপূর্ণ বাংলাদেশের মাটিতে এই মুহূর্তে ভারতের যারা আছেন তাদের প্রবাসী জীবন কষ্টে যাচ্ছে নাকি, এটা দেখার জন্য তাদের বেশি চিন্তা করতে হয়। কারণ দেশটা করদ রাজ্য হয়ে গেছে, ভারতের করদ রাজ্য। আজকে এই মঞ্চ থেকে 10 দফা দাবি জানানো হয়েছে, আজকে না 2021 সাল থেকে জানানো হচ্ছে। আমি বলতে চাই, দাবিটা জানাচ্ছেন কার কাছে? দাবিটা আদায় করবেন কার কাছে? এখান থেকে মঞ্চে আমরা গলা ফাটাতে পারি, আমি আরো চিৎকার দিয়ে বলতে পারি, আপনারাও বলতে পারেন, দাবি আদায়টা করতে হবে কার কাছে? যদি আমার দেশে একটি গণতান্ত্রিক সরকার থাকতো, ভোটের মাধ্যমে বিজয়ী একটি সরকার থাকতো, তাহলে তার কাছে আমি দাবি জানাতে পারতাম। আমি আজকে দাবি কার কাছে জানাবো? আমি 10 দফার মধ্যে একটি দাবি দেখেছি, ভোটার আইডি কার্ড এবং ভোট দেওয়ার অধিকার। এই সরকার তো ভোটের অধিকারেই বিশ্বাস করে না। তারা একবার করে নিশিরাতের ভোট, একবার করে ভোটারবিহীন ভোট, একবার করে ডামি ভোট। তাদের কোনো ভোটের প্রয়োজন হয় না। অতএব এই অগণতান্ত্রিক এবং দিল্লির পাঁচাটা সরকারের কাছে আপনি দাবি জানিয়ে কোনোদিন দাবি আদায় করতে পারবেন না। দাবি যদি আদায় করতে হয়, প্রবাসীদের দুঃখ কষ্টে যদি পাশে দাঁড়াতে হয়, তাহলে আগে এই দিল্লির ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটাতে হবে, তারপরে দাবি নিতে হবে। এর আগে কোনো দাবি আদায় সম্ভব না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশের এই সব রেমিটেন্স যোদ্ধাদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম দায়িত্ব নিয়ে কাজ করেছিলেন। তারপরে সেভাবেই চলে আসছে। কিন্তু আমার এই দিল্লির ফ্যাসিস্ট সরকার শুধু প্রয়োজনের সময় প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিক বানান, প্রয়োজন শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেন, বানিয়ে দেন তৃতীয় শ্রেণীর নাগরিক। বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদের শুধু এটুকু আহ্বান জানাতে চাই, শুধু প্রবাসীদের দাবি নয়, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে আমরা নির্মূল করতে চাই। বিদ্যুৎ গ্যাসের দাম বেড়ে গেছে, রমজান মাস আগত, ভোটের অধিকার নাই, বাক স্বাধীনতা নাই। সকল দাবির পিছনে সমাধান একটাই, ওই দিল্লির ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের উচ্চশিক্ষার জন্য 6 বছর দেশের বাইরে ছিলাম, অনার্স মাস্টার্স শেষ করে দেশে ফেরত এসেছি। সেই হিসাব করলে ওই 6 বছর আমি প্রবাসে বসবাস করেছি, আমি নিজেও একজন প্রবাসী। এখানে যেই দাবি দাওয়াগুলো এতক্ষণ বলা হচ্ছে, যেই 10 দফার কথা বলা হচ্ছে, এই প্রত্যেকটা কথা আমি এই মঞ্চে বসে উপলব্ধি করছিলাম। অনেক বড় বড় পয়েন্ট বলা হয়েছে, আমি সেখানে যাচ্ছি না। ছোট্ট একটা বিষয়,
বাংলাদেশের বাইরে বসবাসরত অবস্থায় আমার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ যখন শেষের দিকে যায়, সেই পাসপোর্টটাকে রিনিউ করার জন্য ওখানকার দূতাবাসের যেই ব্যবহার হয় মানুষের সাথে, তারা যেভাবে প্রবাসীদের সাথে কথা বলেন, যেভাবে দিনের পর দিন ঘুরাতে থাকেন, দেশের বাইরে যেভাবে দালাল সিন্ডিকেট সৃষ্টি করেন, এই একটা বিষয়ে বোঝা যায় যে বাংলাদেশ সরকার তার প্রবাসীদের নিয়ে বিন্দু মাত্র চিন্তা করেন না। এটাই বাস্তবতা। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যখন করোনা ভাইরাস চলে তখন বারবার আহ্বান জানানো হয় আপনারা রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেন। যখন রিজার্ভ কমে আসতে থাকে তখন আহ্বান জানানো হয় ডলার পাঠিয়ে আপনারা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করেন। আপনারা আমাদের দেশের প্রথম শ্রেণীর নাগরিক। সেই প্রবাসী ভাই যখন বাংলাদেশের বিমানবন্দরে এসে দাঁড়ায় তখন সে হয়ে যায় তৃতীয় শ্রেণীর নাগরিক। প্রবাসে থাকা অবস্থায় যখন তিনি ইন্তেকাল করেন তার লাশ আনার জন্য তখন তিনি হয়ে যান তৃতীয় শ্রেণীর নাগরিক। তখন আমরা ভুলে যাই তাদের রেমিটেন্সের টাকাই আমার দেশ চলে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, সেই আন্দোলনে রাজপথে একসাথে অগ্রণী ভূমিকা রাখার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।